কনভার্টেবল মোডে স্পেস ইউজ করুন মনের মতো আর থাকুন নেক্সট লেভেলে। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজ, স্টাইলে ফিচারে নেক্সট লেভেলে। হঠাৎ গেস্ট চলে আসলে নো টেনশন, পিৎজা বার, সিক্রেট রেসিপি ও আরো অনেক অপশনে ডিল নাও করে 150 টাকা ছাড়। লাইফের যে কোনো মুহূর্তই সুন্দর হয়ে ওঠে ভিশনের ছোঁয়ায়। ভিশন ব্লেন্ডার, ক্রাফটিং হ্যাপিনেস। গ্রামীণ ফোন রোমিং মানে বিদেশেও আমাদের একই নম্বর পাবে। মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং চালু করে হজ সফরে কানেক্টেড থাকুন গ্রামীণ ফোন নম্বরে। উমরা করতে যাচ্ছেন শুনলাম। সব আল্লাহর ইচ্ছা। আর উসিলা ভীষণ এম্পোরিয়াম। মানে ভীষণ এম্পোরিয়াম থেকে আয়রন ও রাইস কুকার কিনেছি আর উমরা কাফেলা অফারে উমরা করার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। শুরু হয়ে গেল ভিশন এম্পোরিয়াম উমরা কাফেলা অফার সিজন 2। ভিশন এম্পোরিয়াম থেকে সর্বনিম্ন 5000 টাকার পণ্য কিনে জিতে নিন উমরা প্যাকেজ। BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young. ভাই ভাড়াটা ভাঙতে রেখে দিন। এত বড় অপমান হজম করাই একমাত্র সমাধান। টক ঝাল স্বাদের প্রাণ হজম ক্যান্ডি সব হজম করে দেয়। আজ স্পেশাল কি যেন রাঁধবে বলেছিলে? স্পেশাল আপনার মানে মজার কিছু। তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক, কারণ ওই ম্যাজিক্যাল স্বাদের সাথে আছে আয়রন, ভিটামিন এ ও আয়োডিনের পুষ্টি। ফ্রম নেসলে। মামা শ্বশুর আমার একটা, গরমের দিনে আম আর শীতের দিনে সবজি। কিন্তু মামা কি এইটা ভাবে যে এত সবজি তুমি ফ্রিজে রাখবে কিভাবে? সেটার জন্য আমার ওয়ালটন আছে। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজের 8-in-1 কনভার্টেবল মোডে স্পেস ইউজ করুন মনের মতো আর থাকুন নেক্সট লেভেলে। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজ, স্টাইলে ফিচারে নেক্সট লেভেলে। অনলাইনে গেমের নামে অবৈধ জুয়া খেলছেন, তিলে তিলে সব হারাবেন। অবৈধ জুয়া খেলবেন না, হবে জেল, জরিমানা। প্রতিটি ড্রিম প্রজেক্ট শুরু হয় একটি সিকিউর কানেকশন থেকে, উইচ ইজ দি ওয়ার্ল্ড ক্লাস কেবল ব্র্যান্ড। একটি নিরাপদ সংযোগ যা কানেক্ট করে আমাদের আজকের ডিজাইন সাথে আগামীর স্মার্ট ফিউচার। ওয়ালটন কেবলস, নিরাপদ আগামীর সংযোগ। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। হাই, তোমার টিকিট। আর এটা তোমার। ক্লোজ আপ, 18 ঘন্টা সতেজ নিঃশ্বাস। মৃত্যু নিখোঁজ বাড়লেও মাদারীপুরে কমছে না মানব পাচার। নানা প্রলোভনে সমুদ্রপথে ইউরোপে পাড়ি জমাচ্ছেন অনেকে। বিচার না হওয়ায় বেপরোয়া দালাল চক্র। কিশোরগঞ্জের ভৈরবে হাওরে জলাবদ্ধতায় কাটছে না দুর্ভোগ। পানির মধ্যেই ধান কাটছেন চাষিরা। শ্রমিক সংকটে ফসল তোলা নিয়ে অনিশ্চয়তা, তৈরি হচ্ছে ক্ষতিগ্রস্তদের তালিকা। আগ্রাসী পদ্মা যমুনা, মানিকগঞ্জে পানি বাড়ার সঙ্গে সঙ্গে বাম তীরে ভাঙন। আতঙ্কিত নদীপাড়ের মানুষ, স্থায়ী বাঁধের জন্য কাজ করছে সরকার, জানালেন জনপ্রতিনিধিরা। এবং টানা বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ নরসিংদীবাসী। লোডশেডিংয়ের ফাঁদে শিল্পখাত, পোশাক সহ কলকারখানার উৎপাদন বাধাগ্রস্ত। দ্রুত সংকট নিরসনের আশ্বাস বিদ্যুৎ বিভাগের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ, সঙ্গে আছি আমি অর্জিতা শেহসিন। মৃত্যু ও নিখোঁজের সংখ্যা বাড়লেও মাদারীপুরে কিছুতেই কমছে না মানব পাচার। নানা প্রলোভনে প্রতিনিয়ত অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি দিতে দিয়ে সর্বশান্ত হচ্ছে অনেক পরিবার। প্রায় বন্দিশালায় আটকে স্বজনদের থেকে লাখ লাখ হাতিয়ে নিচ্ছে মাফিয়া চক্র।
আইন বিশেষজ্ঞরা বলছেন দৃশ্যমান বিচার না হওয়ায় বেপরোয়া হয়ে উঠছে অপরাধীরা, যদিও এ ব্যাপারে জিরো টলারেন্সের কথা বলছে পুলিশ। শাহাদাত আকুনের ছবিতে সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট। মাদারীপুরের রাজৈর উপজেলার হাসানকান্দি গ্রামের বাসিন্দা রাজ্জাক খান, পেশায় প্রসাধনী ব্যবসায়ী। 2024 সালের এপ্রিলে তার একমাত্র ছেলে রাকিব খানকে ইতালি নেয়ার কথা বলে মৌরিতানিয়ায় নিয়ে যায় দালালরা। তার অভিযোগ, সেখানে নিয়ে রাকিবকে আটকে নির্যাতন করে পরিবার থেকে কয়েক দফা আদায় করে মুক্তিপণের 40 লাখ টাকা। এরপর থেকে আর কোনো হদিসই নেই রাকিবের। বিচারের আশায় আদালতে মামলা করলে উল্টো দালাল চক্র রাজ্জাকের বিরুদ্ধে মাদারীপুর ও ফরিদপুরে 2টি মামলা করে। মিথ্যা মামলা দিচ্ছে যে তোর এর পরবর্তীতে আবার আমার ফোন দিয়া অনেক ধরনের হুমকি দামকি দেয় যে তোর ছেলে তো গুম করছি, আবার তোকেও গুম করব। আমার ছেলের আমি ফিরে চাই, আমি আর কিছু চাই না। একই দালাল চক্রের মাধ্যমে বন্দিশালায় আটকে থেকে নিখোঁজ ইসুফপুর এলাকার পিয়াস মাতুব্বর, চরমগুড়া এলাকার মীর ফরিদউদ্দিন ও আলামিন মিয়া। এ ঘটনায় স্থানীয় দালাল লিটন মাতুব্বর, রফিক সর্দার, শরীফুদ্দিন ব্যাপারী ও রিপন মাতুব্বর জড়িত বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। লাখ লাখ টাকা মুক্তিপণ হাতিয়ে নেয়ার পর লাপাত্তা দালাল চক্রের সদস্যরা। ওরা পাসপোর্ট দেখাইছে যে ছেলে আমাদের কাছে আছে, যদি 5 লাখ টাকা দেয় তাহলে দেখতে দেবে। রিকোয়েস্ট করার পরে তারপরে বলছে যে 2 লাখ টাকা দিলে আপনার ছেলের ভিডিও ফোনে দেখাবো। তারপরে আমরা টাকা দেই, তখন ও টাকা নিয়ে আমার ছেলেরে দেখায় নাই। টাকা নিয়েছে কোনো কাজ হয় নাই। আর আজ পর্যন্ত নিখোঁজ, আজকে 2 বছর হয়ে গেছে। আমি নাতিও চাই, আমি বিচারও চাই। মৃত্যু ও নিখোঁজের সংখ্যা বাড়লেও মাদারীপুরে কিছুতেই কমছে না মানব পাচার। আইন বিশেষজ্ঞরা বলছেন, জেলার 5টি থানা ও মানব পাচার দমন ট্রাইব্যুনাল আদালতে গড়ে প্রতি মাসে 30 থেকে 35টি মামলা হয়। দোষীদের দৃশ্যমান বিচার না হওয়ায় বাড়ছে এমন ঘটনা। অবশ্য অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে পুলিশ। যারা দালাল রয়েছে, যারা এই ঘটনার সাথে জড়িত হচ্ছে, তাদেরকে এমন সাজা দেওয়া হোক যে দৃষ্টান্ত স্থাপন হোক। বেশ কিছু মামলায় গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেছি এবং বাকি যে মামলাগুলো চলমান আছে সেগুলো আমরা যথাযথ গুরুত্ব সহকারে তদন্ত করছি। স্থানীয় প্রশাসনের তথ্য মতে ইউরোপের বিভিন্ন দেশে সমুদ্রপথে পাড়ি দিতে গিয়ে গড়ে প্রতি বছর মৃত্যু হয় অর্ধশত যুবকের। নিখোঁজের সংখ্যা ছাড়ায় শতাধিক। অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় প্রায় দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ। এসব ঘটনায় মামলা হলে গ্রেপ্তার হয়েছে বেশ কয়েকজন। এরপর আসামিরা জামিনে বেরিয়ে এসে হয়ে ওঠে আরও বেপরোয়া। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। এ বিষয়ে আরও জানাতে মাদারীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার, অভিজিৎ। তার সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট জহিরুল ইসলাম খান। কোনোভাবে সমুদ্রপথ পাড়ি দিয়ে অবৈধভাবে যদি ইতালি পৌঁছানো যায় তাহলে কিন্তু ভাগ্যের পরিবর্তন। এই ঝুঁকি নিয়ে মাদারীপুরের যে বেকার তরুণরা, তারা কিন্তু হরহামাশা লিবিয়া হয়ে কিন্তু ইতালির পথে পাড়ি দেয়। সেখানে কিন্তু প্রতি বছর অসংখ্য যুবকের প্রাণহানি হয় এবং নিখোঁজ থাকে অনেকে। তো এই বিষয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন মাদারীপুর আদালতের আইনজীবী জহিরুল ইসলাম খান। আসলে আপনার কাছে জানতে চাই যে মাদারীপুরে যে প্রায় দুর্ঘটনায় ইতালি যাওয়ার পথে মানুষ মারা যায়, নিখোঁজ থাকে, আসলে এই মানব পাচারটা কেন বন্ধ হচ্ছে না? মূল বিষয়বস্তু হলো যে যেহেতু মাদারীপুর জেলায় 90-এর দশকের পর থেকেই মাদারীপুরের মানুষের মধ্যে একটা ইউরোপে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়। সেই থেকেই যে সেই প্রবণতা কিন্তু 2000 সালের পর থেকে অনেক বেড়েছে। বিশেষ করে যখন এখানে মাদারীপুরে কোনো শিল্প কারখানা নাই, কর্মসংস্থানের অভাবে থাকার কারণে প্রথম দিক থেকেই মানুষজন যখন দেখছে যে যারা বিদেশে গিয়েছে, ইউরোপে গিয়ে তাদের ভাগ্যের অনেক পরিবর্তন হয়েছে, বড় বড় বিল্ডিং হয়েছে, তাদের অর্থনৈতিক স্বাবলম্বী হয়েছে, সেই বিষয়টি থেকে কিন্তু অন্য যারা তরুণরা আছে তারা কিন্তু এইদিকে ঝুঁকে পড়েছে। বিশেষ করে আমাদের এই মাদারীপুর থেকে অবৈধভাবে সমুদ্র পথে ইতালি যাওয়ার প্রবণতাটা বেশি, বিভিন্নভাবে গিয়ে থাকে। কিন্তু সবচেয়ে বড় বিষয়টা হলো যে মানব পাচারের ঘটনা বাড়ার কারণ হলো যে মানব পাচারের মামলা হয়। দেখা গেল যে এখন বর্তমান পরিস্থিতিতে মাদারীপুর আদালতে গড়ে প্রতিদিন 2 থেকে 3টা মামলা দায়ের হয়, 3 থেকে 4টা মামলা দায়ের হয় এবং মাসে 30 থেকে 35টার বেশি মামলা দায়ের হয়। এবং এই মামলাগুলোর একটা যে প্রতিবন্ধকতাটা হলো বিচারের ক্ষেত্রে অনেকেই দেখা গেল যে একটা সময় যারা ভুক্তভোগী ভিকটিম তারা যখন বাংলাদেশে চলে আসে, সেই চলে আসার পরবর্তীতে কিন্তু একটা সময় আপোষ হয়ে যায়,
মামলাগুলো প্রত্যাহার করে নেয়। আপনার কাছে আমি জানতে চাই যে আমরা তো দেখি যে যারা ইতালি যাচ্ছে অবৈধভাবে, অনেক দালাল চক্র বা মাফিয়া চক্র লিবিয়া নিয়ে তাদের বন্দি করে কয়েক দফা লাখ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। আসলে সর্বশান্ত হচ্ছে, ভিটেমাটি বিক্রি করে তারাও টাকাও দিচ্ছে। আসলে এর শেষ কোথায়? আচ্ছা, এই বিষয়টার এখন বর্তমান যে পরিস্থিতি রয়েছে, এর মাদারীপুরবাসীর কাছে এইটার কোনো শেষ নেই, এরকম একটা অবস্থা। কারণ হলো যে যখনই বিদেশে কেউ মুক্তিপণ হিসাবে টাকা দাবি করে জিম্মি থাকে, তার পরিবারের কাছে এত নির্মমভাবে মারধর করে, কারো আঙুল কেটে ফেলায়, কাউকে জীবনের হানি করে। সেই অবস্থার প্রেক্ষিতে যখন পরিবার তাদের সহায় সম্বল সমস্ত বিক্রি করে বাধ্য হয় তাদের টাকা দেওয়া হয়। কখনো কখনো দেখা গেল যে 50 লাখ, 80 লাখ, 1 কোটি, 20 লাখ টাকা পর্যন্ত নেওয়ার পরও সেই ভিকটিমের খোঁজ পাচ্ছে না যাদের পরিবার লোক পাঠিয়েছে। তো এই বিষয়টা হলো মূল প্রতিবন্ধকতাটা হলো যে তদন্তের ক্ষেত্রে মামলা পরিচালনার ক্ষেত্রে এখানে মানব পাচারের ঘটনা ঘটে, এখান থেকে শুরু হয়। কিন্তু যে কে নিখোঁজ আছে, মারা গেছে কিনা, সাগরে ট্রলার ডুবিতে মারা গেছে কিনা বা অন্য কোনোভাবে মারা গেছে কিনা, সেই লাশ পাওয়া যায় না, বা তাদের লাশ পাওয়া গেল সেটা প্রমাণ করার বিষয়বস্তু থাকে। এবং আদালতে যেহেতু রাষ্ট্রপক্ষকে প্রমাণ করতে হয় যে আসলে সে মানব পাচারের ঘটনা ঘটেছে, সেইটা প্রমাণ করতে গিয়ে যখন ব্যর্থ হয়, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বেশিরভাগ পরিবারই মুক্তিপণ টাকা দেয়। তখন চিন্তা করে যে যেহেতু 50 থেকে 80 লাখ টাকা দিয়েছি, কিন্তু সেই ক্ষেত্রে কিছু টাকা যদি 10-20 লাখ টাকা পায়, তখন শেষ পর্যন্ত মামলা প্রত্যাহার করে নেয়। এই সংগ্রহটাই বেশি। আমি একটু সর্বশেষ একটা প্রশ্ন জানতে চাই, সেটা হলো যদি আইনের সঠিক প্রয়োগ হয় এবং যারা অপরাধী তাদের যদি বিচার হয়, তাহলে কি আপনার কাছে মনে হয় যে অপরাধের প্রবণতা কমে আসবে? এখানে যে বিষয়টা হয়েছে যে সবসময় স্বাভাবিকভাবেই রাষ্ট্রপক্ষকে বা যে বিচার প্রার্থী যে বাদীপক্ষ, তাকেই প্রমাণ করতে হয় যে আসলে অপরাধটা ওই মানব পাচারকারী কর্তৃক সংগঠিত হয়েছে। তো এই মানব পাচারের সাথে জড়িত থাকে একটা বড় একটা অংশ থাকে বিদেশে, যাদেরকে আইনের আওতায় না। বাংলাদেশে যারা থাকে তাদেরকে তাদের সংশ্লিষ্টতা তেমন বেশি থাকে না, কিন্তু তাদের এই বিচার প্রক্রিয়া যখন দেখা যেত যে যদি উপযুক্ত সাক্ষ্য প্রমাণের মাধ্যমে বেশ কিছু নজির তৈরি হতো, তাহলে এই মানব পাচারের বিষয়বস্তুটা কমে আসতো আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম মাদারীপুর আদালতের আইনজীবী জহিরুল ইসলাম খানের সাথে। তিনি বলছেন যে এই মানব পাচারের ঘটনায় যদি যারা দোষী বা যারা অপরাধী তাদের যদি বিচারের মুখোমুখি আনা যেত, তাহলে কিন্তু দৃষ্টান্ত স্থাপন হতো, পাশাপাশি যে অপরাধ সেটি কিন্তু কমে যেত। তো এই ছিল আমার কাছে মাদারীপুর থেকে যে অবৈধভাবে যুবকরা সমুদ্র পাড়ি দিয়ে ইতালি যাচ্ছে এবং দুর্ঘটনায় প্রাণ ঘটছে, সেখান তার সবশেষ। টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জোয়ানশাহী হাওরে। বাধ্য হয়ে পানির মধ্যেই ধান কাটছেন চাষিরা। তবে শ্রমিক সংকটে ধান কাটা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে জলজট, এর মধ্যেই ধান কাটছেন কৃষক। চলতি সপ্তাহের টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জোয়ানশাহী হাওরে। বাধ্য হয়ে পানির মধ্যেই ধান কাটছেন চাষিরা। 1% জমি আমি এখন পর্যন্ত কাটতে পারি নাই। আমাদের এলাকায় নাই কোনো শ্রমিক, নাই কোনো কিছু, রাস্তাঘাটের অবস্থা খারাপ। আমরা কামলা বাজে দিই না, 1200 টাকা নিলো কেত কাটা যাচ্ছি, সময় সাথে দিকে আমরা আনি একটু আটায়। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করে সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, যে আশ্বাস দিয়েছেন, সেই মোতাবেক সেই অনুযায়ী যেন আমাদের ভৈরবের কৃষকরাও সেই ক্ষতিগ্রস্ত তালিকায় তাদেরকে এনে সে অনুদানের সহায়তা আনতে পারে, আমরা কৃষি বিভাগ সেই কাজটি করছি। কৃষি বিভাগের তথ্য মতে এরই মধ্যে জোয়ানশাহী হাওরের 52% ধান কাটা হয়েছে। সময় সংবাদ, ভৈরব। বিভাগীয় সময় আরও থাকছে। নতুন সেতু নির্মাণ হলেও সড়কের দুপাশ ব্যবহার অনুপযোগী। শরীয়তপুরে পুরনো সেতুতে যাতায়াতে দুর্ঘটনার ঝুঁকি, জমি অধিগ্রহণ জটিলতার অজুহাত কর্তৃপক্ষের। মানিকগঞ্জে পদ্মা আর যমুনা নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে নদীর বাম তীরে দেখা দিয়েছে ভাঙন। গবাদি পশু আর সহায় সম্বল নিয়ে আতঙ্কিত নদী পাড়ের মানুষ। স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, পদ্মা ও যমুনা তীরবর্তী এলাকায় স্থায়ী বাঁধের জন্য কাজ করছে সরকার। মানিকগঞ্জের হরিরামপুর, শিবালয় ও দৌলতপুর উপজেলার পদ্মা ও যমুনা নদীর তীরবর্তী বিভিন্ন এলাকা প্রতিদিনই নদীগর্ভে চলে যাচ্ছে। গত বছর কয়েকটি এলাকায় অস্থায়ীভাবে জিও ব্যাগ দিয়ে আপৎকালীন কাজ করলেও ঠেকানো যায়নি ভাঙন। আমাদের যে শত শত বাড়িঘর, শত শত কৃষি জমি আমাদের এখন বিলীনের মুখে। 2 দিনে অনেক জায়গা ভেঙে গেছে, আমরা কোন ধারে যাবো, কোন রাস্তায় যাবো। পানি উন্নয়ন বোর্ড বলছে অস্থায়ীভাবে আপৎকালীন ভাঙন ঠেকাতে কাজ করা হচ্ছে। বর্ষায় আমরা মানুষের জন্য ঘরবাড়ি না ভেঙে যায়
দিচ্ছে যে সেই ব্যাপারে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। স্থানীয় সংসদ সদস্যরা বলছেন আগামী অর্থ বছরের মধ্যেই স্থায়ী বাঁধের জন্য কাজ করছে সরকার। আমরা স্যাংশন হয়েছে, এটা আমরা এখন বাকিটা কাজ শুরু করব, এটা আগামী অর্থ বছরে শুরু হবে। অল্প সময়ের মধ্যে উনি এই দুর্যোগপূর্ণ অর্থনীতির থেকে দেশটাকে উঠিয়ে নিয়ে আসবে, তারপরে এই প্রকল্পগুলো বাস্তবায়ন হবে, এতে আমাদের কোনো সন্দেহ নেই। মানিকগঞ্জে বর্ষার আগেই পদ্মা যমুনার বাম তীরের 14টি ভাঙন স্থান শনাক্ত করেছে পানি উন্নয়ন বোর্ড। টানা বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ নরসিংদীবাসী। 1 মাস ধরেই লোডশেডিংয়ের ফাঁদে শিল্প খাত। জেলার কোথাও কোথাও দিনে 8 থেকে 9 ঘন্টা পর্যন্ত থাকছে না বিদ্যুৎ। এতে স্থবির স্বাভাবিক জনজীবন ও কলকারখানার কর্মচাঞ্চল্য। পোশাক তৈরিতেও দেখা দিয়েছে উৎপাদন ঘাটতি। জেনারেটর চালিয়ে উৎপাদন সচল রাখতে গিয়ে উৎপাদন খরচ গুনতে হচ্ছে 40% বেশি। এতে আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের অর্ডার সময় মতো সরবরাহ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। দ্রুতই লোডশেডিং সমস্যা নিরসনের আশ্বাস স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির। বিভাগীয় সময় আরও থাকছে। সিঁড়িবিহীন নতুন ভবনের 2য় তলা ব্যবহার অনুপযোগী। রাজবাড়ীতে শ্রেণীকক্ষ সংকটে ব্যাহত পাঠদান। প্রকৌশলীর গাফিলতিকে দায়ী, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। শরীয়তপুরে প্রায় 9 বছর ধরে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্থানীয় মানুষ। 2017 সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় এই সেতুটি। নিষেধাজ্ঞা থাকলেও জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন সদরের প্রেমতলা সেতু দিয়ে চলাচল করছেন হাজারো হালকা সহ ভারী যানবাহন। 2023 থেকে 2024 অর্থ বছরে প্রায় 30 কোটি টাকা ব্যয়ে 200 মিটার দৈর্ঘ্যের নতুন সেতু নির্মাণ করে সড়ক বিভাগ। তবে নির্মাণের পরও পুরোপুরি চালু হয়নি এটি। দুই পাশে প্রায় 400 মিটার অ্যাপ্রোচ সড়ক এখনও অসম্পূর্ণ। অস্থায়ীভাবে যাতায়াতের ব্যবস্থা করা হলেও 1 বছরের মধ্যেই সড়কটি ভেঙে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। স্থানীয়রা বলছেন এই সেতু দিয়ে চলাচল খুবই ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত এর সমাধান চান তারা। সড়ক বিভাগ বলছে জমি অধিগ্রহণের কিছু জটিলতা রয়েছে। দ্রুত কাজ সম্পন্ন করে 1 বছরের মধ্যে নতুন সেতুটি পুরোপুরি চালু করার চেষ্টা চলছে। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে পুলিশের টহল নৌযানের সঙ্গে ব্যালখাদের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। রাতে ডাকাতি প্রতিরোধে বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদীতে টহল দিচ্ছিল কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সহ 4 কনস্টেবল। এ সময় পেছন থেকে আসা একটি বালখেডের সঙ্গে পুলিশের নৌযানের সংঘর্ষ হয়। এতে নৌযানটি উল্টে গেলে সবাই সাঁতরে অন্য একটি বালখেডে উঠে পড়েন। তবে পুলিশ সদস্য মহসিন সর্দার গুরুতর আহত হন। তাকে শহরের জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মহসিনের বাড়ি খুলনার পাইকগাছা উপজেলার গোপালপুর গ্রামে। শিক্ষার্থীদের পাঠদান সহজ করতে বিদ্যালয় নির্মাণ করা হয়েছে 2 তলা ভবন। কিন্তু অবাক করা বিষয়, ভবনের 2য় তলায় ওঠানামার জন্য নেই কোনো সিঁড়ি। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার তালতলা সপ্তপল্লী উচ্চ বিদ্যালয় 2021 থেকে 2022 অর্থ বছরে বিদ্যালয়ের ভবনের 2য় তলার নির্মাণ কাজ শেষ হয়। তবে ওঠানামার জন্য নির্মাণ করা হয়নি কোনো সিঁড়ি। এতে 2য় তলা পড়ে আছে সম্পূর্ণ অচল অবস্থায়। এদিকে শ্রেণীকক্ষের সংকট থাকায় নিচতলায় একই কক্ষে বাঁশের চাটাই দিয়ে ভাগ করে একাধিক শ্রেণীর পাঠদান চলছে। এতে ব্যাহত হচ্ছে একাডেমিক কার্যক্রম। প্রধান শিক্ষকের অভিযোগ, সংশ্লিষ্ট প্রকৌশলীর গাফিলতিতে সিঁড়ি ছাড়াই নির্মাণ করা হয় ভবন। শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। বিভাগীয় সময় আরেকবার। সাপ্তাহিক বন্ধের দিনে সাভারের পাইকারি মাছের দাম কেজিতে বেড়েছে 50 টাকা পর্যন্ত। ভোর থেকে আশুলিয়ার বাইলপাইল এলাকায় আজিজ সুপার মার্কেটের মৎস্য আড়তে জমে ওঠে মাছ কেনাবেচা। তবে অন্যান্য সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের মাছের দাম কেজিতে 50 টাকা পর্যন্ত বেড়েছে। খুচরা ব্যবসায়ী ও ক্রেতাদের অভিযোগ, বাজার মনিটরিং না থাকায় গত 2 সপ্তাহ ধরে এই আড়তের দাম নিয়ন্ত্রণে নেই। আড়ত ব্যবসায়ীরা বলছেন মাসের প্রথম সপ্তাহ হওয়ায় বাজারে মাছের যোগান কম। অন্যদিকে সাপ্তাহিক বন্ধের কারণে খুচরা ব্যবসায়ীদের চাপ বেশি থাকায় দাম বেড়েছে। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মৃত্যু নিখোঁজ বাড়লেও মাদারীপুরে কমছে না মানব পাচার। নানা প্রলোভনে সমুদ্রপথে ইউরোপে পাড়ি জমাচ্ছেন অনেকে। বিচার না হওয়ায় বেপরোয়া দালাল চক্র।
কিশোরগঞ্জের হাওরে জলাবদ্ধতায় কাটছে না দুর্ভোগ, পানির মধ্যেই ধান কাটছেন চাষিরা। শ্রমিক সংকটে ফসল তোলা নিয়ে অনিশ্চয়তা, তৈরি হচ্ছে ক্ষতিগ্রস্তদের তালিকা। এবং আগ্রাসী পদ্মা যমুনা, মানিকগঞ্জে পানি বাড়ার সঙ্গে সঙ্গে বাম তীরে ভাঙন, আতঙ্কিত নদী পাড়ের মানুষ। স্থায়ী বাঁধের জন্য কাজ করছে সরকার, জানালেন জনপ্রতিনিধিরা। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ অর্জিতা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়।